নমস্কার, আমি তরুণ ঘোষ। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে যা কীর্তিকলাপ চলছে তাতে আমরা তো সম্পূর্ণ বিভ্রান্ত। এখন কূটনৈতিকভাবে যে জিনিসগুলো সমাধান হয় সেগুলোকে কখনো সোশ্যাল মিডিয়ায়, কখনো ইনস্টাগ্রামে, কখনো ফেসবুক, কখনো ইউটিউবে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। যে আলোচনাগুলো বৈঠকে একান্তেই হতে পারত। যেমন শামা ওবায়েদ তিনি বললেন যে ভারতকে ঠিক করতে হবে যে তারা কি সম্পর্ক চায়। এগুলো এক প্রকার হুমকি কূটনৈতিক ভাষায়। তারপরে আপনাদের যে পররাষ্ট্র উপদেষ্টা তিনি বললেন ভারতকে উদ্দেশ্য করে আগে দুটো শর্ত দিয়েছেন, এক শেখ হাসিনার প্রত্যর্পণ এবং দুই হাদির হত্যাকারীদের প্রত্যর্পণ। এগুলো কিন্তু সব হচ্ছে গিয়ে মাঠে ময়দানে ভাষণ দেওয়ার মতো, কূটনীতিতে হচ্ছে। এখন আমাদের সঙ্গে এই যে ভারত একটা সৌজন্য দেখানো দেশ, সহনশীল দেশ, তারা সবসময় আর্থিক সাহায্যে ছুটে যায় এবং সর্বত্র ভারত কিন্তু সম্মান অর্জন করে এসছে। সেই ভারতকে যদি এই অবস্থা দেখানো হয়, মানে এই কূটনৈতিক পর্যায়ে ফেলা হয়, সেটা কি বিশ্বের কাছে খুব একটা ভালো বার্তা নিয়ে যায় বলে আপনাদের মনে হয়? বিশ্বই খুব ভালোভাবে নেবে? এগুলো কি বিশ্বেখায় যাচ্ছে না? আজকে আমাদের আনন্দবাজারে একটা স্টোরি বেরিয়েছে, তারেক সফর নিয়ে চূড়ান্ত বিভ্রান্তি দিল্লিতে। আমি তার কয়েকটা লাইন পড়ছি। তারেক রহমানের সম্ভাব্য বাংলাদেশ সফর ক্রমশ রহস্য থেকে রহস্যজনক চিত্রনাট্যে পরিণত হচ্ছে। গত কয়েকদিন ধরেই তার যেতে পারি কিন্তু কেন যাব দ্বিধা এবং বিভিন্ন সম্ভাবনার ঢেউ দ্বিপাক্ষিক সম্পর্কে। আজ রাষ্ট্রপতি ভবনে তারেকের নয়াদিল্লিতে আসা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেও তা প্রত্যাহার করে নেওয়া হয় এবং বিদেশ মন্ত্রকের উভয় নীরব থাকার পর কিছুটা হালকাচারি এমন বলছে কূটনৈতিক মহল। আসলে তারেক রহমানকে 3টে ডেট দেওয়া হয়েছিল, 22, 24, 22, 23, 24। তা সেরকম ডেট চলে গিয়েছিল আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তার নিয়ম অনুযায়ী উনি 21 তারিখে উনি একটা নোটিশ দিয়ে দেন যে চেঞ্জ অফ গার্ড, ওনাকে অভ্যর্থনা জানানোর জন্য, রাষ্ট্রীয় অভ্যর্থনা জানানোর জন্য, যেটা বিদেশি রাষ্ট্রপ্রধানদের ক্ষেত্রে হয়। লাল কার্পেট পেতে গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়, সেখানে রাষ্ট্রপতি থাকেন, প্রধানমন্ত্রী থাকেন, তারা গাড়ি থেকে নামলে পরে তারা প্রথম নমস্কার করেন, করমর্দন করেন এবং তারা ভেতরে নিয়ে যান, রাষ্ট্রপতি ভবনের ভেতরে নিয়ে যান। এটাই হচ্ছে রাষ্ট্রীয় সফরে হয়। সেইটাকে 1 ঘন্টার মধ্যে তুলে নেওয়া হলো এবং যে আমন্ত্রণ পত্র নৈশভোজের একটা ব্যাপার ছিল, সব নৈশভোজ যাদেরকে ডাকা হবে তাদের কাছে চিঠি পৌঁছে গেছিল, তাদেরকে ফের চিঠি দিয়ে জানানো হলো আপাতত এটা মুলতুবি রইল, পরে যদি কখনো হয় তাহলে জানানো হবে। এর মধ্যে বিদেশি অতিথি আছে, যারা আমাদের আশেপাশের রাষ্ট্রে আছে। এখন উপস্থিত আছেন নেপালের রাজা, ভুটানের প্রধানমন্ত্রী, ব্রাজিলের অর্থমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, তারাও থাকতেন। সাউথ আফ্রিকার বাণিজ্য বাণিজ্য প্রতিমন্ত্রী তিনিও রয়েছেন এখানে। মানে ভারত একটা মিলনের জায়গা, সবাই এসে এখানে একটা আলাপ আলোচনা করে দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি নিয়ে, বিশ্ব রাজনীতি নিয়ে আলাপ আলোচনা করে। এই যে রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে সেই চিঠি মানে উইথড্র করা, ইতিহাসে সামগ্রিক পৃথিবীতে ইতিহাসে এই প্রথম ভারত এটা চূড়ান্ত অপমানের দৃষ্টিতে দেখছে। আমি জানি না এরপর কি হবে, আমি তো কূটনৈতিক ব্যক্তি নই, আর কূটনীতির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু যেটুকু শুনতে পাচ্ছি এরপরে আর রাষ্ট্রীয় সফর হবে না। তারেক রহমান যদি আসেন তাহলে পরে সেটা হবে দ্বিপাক্ষিক সম্পর্ক।
যে সম্মানটা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যাকে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তিনি সেই সম্মানটা গ্রহণ করার যোগ্য নন। এটাই কিন্তু বিশ্বের কাছে পৌঁছে গেছে। এবং সামনে কি হবে আমি বলে দিচ্ছি। বিশ্বের কোনো দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী বা অন্য মন্ত্রীকে ডাকার ব্যাপারে 10 বার ভাববে, যে আমরা আবার ভারতের মতো একটা রাষ্ট্রের মতো আমরা আবার অপমানিত হব না তো। অপমান বড় গায়ে লাগে। আর অপমান করছেন কাকে? ভারতের রাষ্ট্রপতিকে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে। এরপর কি হবে তা আমি জানি না। তো বাংলাদেশের কপালে দুঃখ আছে, এটুকু আমি নিশ্চিত। কারণ বাংলাদেশ যে পথে যাচ্ছে সেটা কিন্তু অন্ধ গলি, কিছুই পাবে না, ওই গলিতে গিয়ে আটকে যাবে। আজ সব কিছুর ওপর নির্ভর করতে হচ্ছে ভারতবর্ষের ওপরে। সেই ভারতবর্ষকে তোমরা চোখ রাঙাচ্ছ। যে কথাগুলো বলা হচ্ছে না, সেই কথাগুলো কিন্তু আলোচনার টেবিলে বলা যেত। আমরা এই চাই, দ্বিপাক্ষীয় আলোচনায় তো তাই ওঠে, আমার এই চাই, ও বলবে আমার এই চাই। দুপক্ষের মধ্যে সমঝোতা হয়ে একটা সমঝোতা স্বাক্ষর হবে, দুজনে সই করবে, একটা জয়েন্ট স্টেটমেন্ট রিডিং হবে, ব্যাস হয়ে গেল। এই তো হচ্ছে ব্যাপার। সেটাকে এত গোলাচ্ছে, গুলিয়ে 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 এটাকে একেবারে পাঁক করে দিয়েছে। এখন জানি না অন্য কোনো দেশ এরপরে ডাকবে কিনা। যুক্তরাষ্ট্র তো ডাকবেই না। সার্জিও গোর কালকে ফোন করেছিলেন, যখন ওই সমস্ত ওই চিঠিপত্র যখন উইথড্র করে নেওয়া হয়, সার্জিও গোর চিঠি পাওয়া মাত্র বিদেশমন্ত্রী জয়শঙ্করকে ফোন করেছিলেন, ব্যাপারটা কি। জয়শঙ্কর বলেছেন এই ব্যাপার। তখন উনি শুনে হেসেছেন। অর্থাৎ মানে কীর্তিকলাপ দেখে মনে হচ্ছে যে একটা নব্য শিশু, যারা কূটনীতির ভাষা বোঝে না, কূটনীতি কি করে করতে হয় সেটা বোঝে না। এবার যখন আবার চাল ডাল তেলের প্রয়োজন হবে, তখন কিন্তু আবার বাটি নিয়ে হাজির হবে। আর যদি সেই দম থাকে, তাহলে পরে তোরা ভারতের কাছে আসিস না। তোরা চাইবিও, আপনারা চাইবেন, তোরা বলাটা ভুল, আপনারা চাইবেন, আবার চোখও রাঙাবেন। দুটো তো একসঙ্গে হয় না। দুটো একসঙ্গে করতে গিয়ে দয় মজে গেছে। এবার ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ পাওয়া আর চাঁদে যাওয়া তারেক রহমানের কাছে প্রায় একই সমান হয়ে গেল। আর আজকে আমি বলে দিচ্ছি আপনাদের যে ভারত এমন অবস্থা সৃষ্টি করবে, সমস্ত মন্ত্রী পরিষদ যত আছে না, পারিষদবর্গ সব ভারতে ছুটে আসবে, এমন অবস্থার সৃষ্টি করবে। আর আপাতত তারকের জন্য আমি যা শুনলাম, ভারতের রাস্তা বন্ধ। ভারতকে অনুরোধ জানালেও ভারত কোনো উত্তর দেবে না। আমরা চিন্তা করছি, আমরা দেখছি। রণদীপ জয়সওয়ালের মুখ দিয়ে কিন্তু এই কথাটাই বেরোবে, যেটা শেখ হাসিনার ব্যাপারে বারবার বেরোচ্ছে। তিস্তা জলবন্টন চুক্তি জলে গেল, তেল আপনারা পাবেন না। এবার রয়ে গেল খাদ্যপণ্য। 2-4 দিনের মধ্যে, এই ঘটনার পর 2-4 দিনের মধ্যে হয়তো সিদ্ধান্ত হয়ে যাবে যে আমরা আর খাদ্যপণ্য পাঠাতে পারবো না, কারণ বন্যায় আমাদের কাছে সত্যিই বন্যা হয়েছে। বন্যাতে আমাদের প্রচুর ফসল নষ্ট হয়েছে, আমরা দিতে পারবো না। যেমন তেলের ব্যাপারে বলা হয়েছে, আমাদের আভ্যন্তরীণ সমস্যা মিটিয়ে যদি বাঁচে তাহলে আমরা দেওয়ার চেষ্টা করব। তাহলে এখন আপনারা মূলো চুষুন, আর কোনো উপায় নেই। কোথা দিয়ে খাবার আনবেন, কোথা দিয়ে কী করবেন, ওই তারেক রহমান অ্যান্ড পরিষদ তারাই স্থির করে নেন।